যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করতে প্রস্তুত ইউক্রেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি ওয়াশিংটনকে নিয়ে যুদ্ধ বন্ধে একমত ইউরোপ। গাজায় ত্রাণ প্রবেশ বন্ধে ইসরায়েলি পদক্ষেপ যুদ্ধাপরাধের শামিল, দাবি হামাসের। নেতানিয়াহু প্রশাসনের সিদ্ধান্ত উদ্বেগজনক, জানালো জাতিসংঘ। সিরিয়ায় সামরিক ঘাঁটি রাখতে নতুন চুক্তির পথ খুঁজছে রাশিয়া। অন্তর্বর্তী প্রেসিডেন্ট সারার সঙ্গে রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ঋণ বাতিলের দাবি দামেস্কের। পাকিস্তানে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইলেন ইমরান খান। প্রবন্ধ প্রকাশের তীব্র নিন্দা জানালো PMLN। এবং দেশে দেশে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে পালিত হচ্ছে পবিত্র রমজান। ইফতার ও সেহরিতে ভিন্ন আনুষ্ঠানিকতা, কুয়েতে পণ্যের দাম কমানোর প্রতিযোগিতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতে প্রস্তুত ইউক্রেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন সংকট নিয়ে 4 বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ইউরোপের নেতারা। রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে 160 কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের। রোববার লন্ডনের ল্যাংস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে জেলেনস্কির পাশাপাশি সম্মেলনে যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশ ও জোটের নেতারা। এই সম্মেলনে খোলামেলা আলোচনা করা হয়েছে বলে জানান ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন। সম্মেলনে 4টি বিষয়ে ইউক্রেনের সঙ্গে মতৈক্য প্রকাশ করেছে ইউরোপ বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুদ্ধ চলাকালে ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা, স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে শামিল রাখা। কিয়ার স্টারমার আরও জানান, ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে ইউরোপের নেতাদের একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে কিয়েভের সুরক্ষার জন্য একটি জোট গঠন করতে হবে এবং দেশটিতে শান্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে 160 কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাজ্যের দেয়া এই অর্থ খরচ করে ইউক্রেনের জন্য 5000-এর বেশি ক্ষেপণাস্ত্র কেনা হবে। ইউক্রেনকে সহায়তা এবং পূর্ব সীমান্ত সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সম্মেলনে কথা হয়েছে বলে এক্সে বার্তা দেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। সতর্ক বার্তা দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের নিরাপত্তার মূল চাবিকাঠি ট্রান্স আটলান্টিক ঐক্য বলেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলস। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফো ইউরোপের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দেন, বলেন নিজেদের নিরাপত্তার দায়িত্ব ইউরোপকেই নিতে হবে। সম্মেলন শেষে বিবিসির মুখোমুখি হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করতে কিয়েভ প্রস্তুত বলে জানান তিনি। আমাদের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করতে প্রস্তুত। আমি সত্যিই মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রও প্রস্তুত থাকবে। হয়তো কিছু বিষয় বিশ্লেষণ করার জন্য তাদের সময় প্রয়োজন। গেল শুক্রবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠককালীন বাকবিতণ্ডার জেরে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও হয়নি। বাতিল করা হয় দুই প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কিকে হেয় করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইউক্রেনের সমর্থকরা। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের লাফায়েট স্কোয়ারে প্রতিবাদ সমাবেশে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দা জানান আন্দোলনকারীরা। একই দিন লন্ডনের ডাউনিং স্ট্রিটেও ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ হয়। এদিকে পরিবার নিয়ে ভারমন্টে ছুটি কাটানোর সময় বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জেলেনস্কির প্রতি সংহতি জানাতে স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের লাফায়েট স্কোয়ারে জড়ো হন শত শত মানুষ। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হেয় করার অভিযোগ তুলে বিক্ষোভ করেন তারা। এ সময় যুক্তরাষ্ট্রকে ইউক্রেন নীতির প্রতি সমর্থন অব্যাহত রাখার দাবি জানান আন্দোলনকারীরা। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে হওয়া উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাকে বিশ্বের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন তারা। আমার ইউক্রেনীয় বন্ধু আছে, সহকর্মী আছে এবং আমি বিশ্বাস করি তারা আমাদের সবারই বন্ধু। কিন্তু যা ঘটেছে সেটা বন্ধুদের সাথে আচরণ করার উপায় নয়। আমাদের যেভাবে সম্ভব ইউক্রেনকে সমর্থন দিতে হবে।
I hope that we go back to helping Ukraine. আমি জেলেনস্কির ধৈর্য ও নেতৃত্ব দেখে অভিভূত। তিনি ওভাল অফিসে পুরো পরিস্থিতি চমৎকারভাবে সামলেছেন। কিন্তু ট্রাম্প যা করেছেন তা যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক, বিশ্ববাসীর জন্য লজ্জাজনক। এটা এত বড় অপরাধ যে সবারই এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। একই দিন লন্ডনের ডাউনিং স্ট্রিটেও ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়। ইউক্রেনের সমর্থনে প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এ সময় ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও ইউক্রেনের সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে। স্থানীয় সময় শনিবার পরিবার নিয়ে ভারমন্টে ছুটি কাটানোর সময় বিক্ষোভকারীদের রোষানলের মুখে পড়েন তিনি। ইউক্রেন বিরোধী অবস্থান নেয় এ সময় তাকে কটাক্ষ করে রাশিয়ায় গিয়ে ছুটি কাটানোর আহ্বান জানান তারা। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে জেডি ভ্যান্স ও তার পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের পর কিয়েভ ওয়াশিংটন সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তা পুরো ইউরোপের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয়াকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নেতানিয়াহু প্রশাসনের এমন সিদ্ধান্তকে উদ্বেগজনক আখ্যা দিয়েছেন জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থার প্রধান টম ফ্লেচার। এর মধ্যেই ফিলিস্তিনিদের না সরিয়েই গাজা পুনর্গঠন পরিকল্পনা তৈরি করেছে মিশর। একের পর এক ইসরায়েলের নির্মম অত্যাচার চলছে গাজাবাসীর ওপর। পবিত্র রমজানের শুরুতেই উপত্যকাটিতে বন্ধ করে দেয়া হয়েছে সব রকম মানবিক সহায়তা। এমন পরিস্থিতিতে আশঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। পেটে ক্ষুধা নিয়ে দিন কাটানোর এবং মৃত্যুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা নিয়ে প্রতিনিয়ত ভয় পেতে হচ্ছে তাদের। দখলদারদের ক্রসিংগুলো বন্ধ করার সিদ্ধান্তের পর ভোগান্তি আরো বাড়বে। সত্যি কথা বলতে যুদ্ধের পর থেকে তারা আমাদেরকে ক্ষুধার্ত রাখার চেষ্টা করছে। এখন আমরা আবার ক্ষুধার্ত থাকার ভয় করছি। মানুষ যুদ্ধ ফিরে আসার এবং মৃত্যুর সম্মুখীন হতে ভয় পায়। গাজায় ত্রাণ বন্ধ করে দেয়াকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে হামাস। আর সব রকম মানবিক সহায়তা বন্ধের সিদ্ধান্তকে উদ্বেগজনক বলেছেন জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের প্রধান টম ফ্লেচার। ইসরায়েলের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার নিন্দা জানান সাবেক ব্রিটিশ লেবার নেতা জেরেমি করবিনও। ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যার পুনরাবৃত্তি বলে আখ্যা দেন তিনি। এদিকে গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রস্তুত বলে দাবি করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তিব। 4 মার্চ জরুরি আরব শীর্ষ সম্মেলনে এটি উপস্থাপন করা হবে বলে জানান তিনি। পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সমর্থন ও অর্থায়ন পাওয়া যাবে নিশ্চিত করেন বদর। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সিরিয়ায় নিজেদের সামরিক ঘাঁটি ধরে রাখতে নতুন চুক্তির পথ খুঁজছে রাশিয়া। বাশার আল আসাদের পতনের পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা রুশ সামরিক উপস্থিতির শর্ত পুনর্বিবেচনা করতে চান। দামেস্কের রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ ও আগের ঋণ বাতিলের দাবি জানিয়েছেন। বছরের পর বছর সিরিয়ার হামেইমিম বিমান ঘাঁটির রুশ যুদ্ধবিমান ইসলামী বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। তবে বাশার আল আসাদের পতনের পর পরিস্থিতি বদলেছে। রাশিয়ার গুরুত্বপূর্ণ এই সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ এখন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার হাতে। তিনি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে মস্কোর আলোচনার মধ্যস্থতাকারী হয়েছেন। রয়টার্স জানায় দামেস্কে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভের সঙ্গে শারার দীর্ঘ 3 ঘণ্টার বৈঠক হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে শারা বাশার আমলের 49 বছরের ঘাঁটি ইজারা চুক্তি পুনর্বিবেচনার পাশাপাশি রুশ হামলায় ধ্বংস হওয়া অবকাঠামোর জন্য ক্ষতিপূরণ চেয়েছেন। বৈঠকে সিরিয়ার বৈদেশিক ঋণ বাতিলের বিষয়েও আলোচনায় আসে। যুদ্ধের আগে বৈদেশিক ঋণ মুক্ত থাকা দেশটির এখন 20 থেকে 23 বিলিয়ন ডলার ঋণ রয়েছে, যার বড় অংশ রাশিয়ার কাছে বলে ধারণা করা হয়। সিরিয়ার নিজেদের উপস্থিতি ধরে রাখতে রাশিয়াও নতুন কৌশল নিয়েছে। জাতিসংঘে তাদের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া দাবি করেছেন দামেস্কের সঙ্গে মস্কোর সম্পর্ক কোনো শাসকের ওপর নির্ভরশীল নয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন রাশিয়া সিরিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইলে নতুন সরকারের জন্য কিছু ছাড় দিতেই হবে। জাতিসংঘের হিসাবে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে 400 বিলিয়ন ডলার প্রয়োজন। দামেস্ক ক্ষতিপূরণ চাইলেও রাশিয়া তা দিতে রাজি নয়, বরং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। টাইম ম্যাগাজিনে কারাবন্দী পিটিআই নেতার প্রবন্ধের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইমরান খানের জন্য কিছু করতে পারবে না বলে মন্তব্য করেছে আওয়াম পাকিস্তান পার্টির প্রধান শহীদ খাকান আব্বাসী।
গেল শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের নামে একটি প্রবন্ধ প্রকাশ হয় টাইম ম্যাগাজিনে। প্রকাশিত প্রবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য শুভেচ্ছা জানান পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী। পাকিস্তানে গণতন্ত্র, মানবাধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আহ্বান জানান তিনি। নিজের বিরুদ্ধে আনিত সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করা হয়। পাকিস্তানের গণমাধ্যম ডন বলছে, এই প্রবন্ধে আসলেই ইমরান খান লিখেছেন কিনা এবং কিভাবে এটি টাইম ম্যাগাজিনে পাঠানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে এই প্রবন্ধের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। এর মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের সুনাম ক্ষুণ্ণের প্রচেষ্টা করা হয়েছে বলে অভিহিত করেছে দলটি। অন্যদিকে ইমরান খান ট্রাম্পের কাছে সহায়তা চাইলেও যুক্তরাষ্ট্র তার জন্য কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছে আওয়াম পাকিস্তান পার্টির প্রধান শহীদ খাকান আব্বাসি। ইমরান খানকে আগে নিজেকে সংস্কার করতে হবে বলে দাবি করেছেন তিনি। 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তার বিরুদ্ধে একে একে শতাধিক মামলা হয়। সেনা সদর দপ্তরে হামলা সহ 2023 সালের 9 মের সহিংসতার ঘটনায় বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে কারাগারে অবস্থান করছেন পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা। রায়হানুল রানা, সময় সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে পালিত হচ্ছে পবিত্র রমজান। আয়োজন করা হচ্ছে নানা রকমের ইফতার ও সেহরির। উৎসবমুখর পরিবেশে তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরাক ও পাকিস্তানে ভিন্ন ভিন্ন আনুষ্ঠানিকতায় আয়োজন করা হয় ইফতার ও সেহরির। মানবিক সংকটের মধ্যেই রমজানের বিধান পালন করছেন গাজার ধর্মপ্রাণ মুসলিমরা। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান আহমেদ স্কয়ারে রমজানের প্রথম দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কামানের শব্দে ইফতারের আনুষ্ঠানিকতা শুরু হয়। ঐতিহ্যবাহী অটোম্যান সামরিক বাদ্যযন্ত্র পরিবেশন করে এবং শত শত মানুষ একসঙ্গে ইফতার করেন। আমি মনে করি এবার রোজা রাখা সহজ হবে, কারণ আবহাওয়া ঠান্ডা এবং দিনের সময় তুলনামূলকভাবে বড় হলেও গ্রীষ্মের মতো কঠিন নয়। আশা করি কোনো সমস্যা হবে না। সবাইকে রমজানের শুভেচ্ছা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হাজারো মুসল্লি ইফতারের জন্য জড়ো হয়েছিলেন ইস্তিকলাল গ্র্যান্ড মসজিদে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম এই মসজিদে রোজাদারদের মধ্যে খাবার বিতরণ করা হয়। ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে একত্রিত হয়ে ইফতার করার এক অনন্য সংস্কৃতি রয়েছে দেশটিতে। এটি আমার প্রথম ইস্তিকলাল মসজিদে ইফতার করা। সবাই মিলে একসঙ্গে ইফতার করার অনুভূতি সত্যি দারুণ। বুঝতে পারলাম একসঙ্গে ইফতার করা আসলে কতটা আনন্দের হতে পারে। পাকিস্তানের রমজানের প্রথম রাত বিশেষ নামাজ ও দোয়ার মাধ্যমে শুরু হয়। করাচির বাজারগুলোতে সেহরির খাবার কিনতে ভিড় করেন সাধারণ মানুষ। দেশটির বিভিন্ন মসজিদ রঙিন আলোয় সজ্জিত করা হয়। মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়, যেখানে রাজনৈতিক ও মানবিক সহায়তার গুরুত্ব দেওয়া হয়। ইরাকের রাজধানী বাগদাদের শেখ আব্দুল কাদির জিলানি মসজিদে প্রথম রমজানের দিন ইফতার বিতরণ করা হয়। এই মসজিদ রমজান মাসে দান সদকা ও ইফতার আয়োজনের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে প্রতিদিন হাজার হাজার রোজাদারের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, যেখানে ধর্মপ্রাণ মুসলিমরা নামাজ আদায়ের পাশাপাশি সময় কাটান। কাদিরিয়া দরবার প্রতিদিন প্রায় 1000 রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করছে, যা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এছাড়াও এখানে ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়েছে, যেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ইসলামী পণ্ডিতরা অংশ নিচ্ছেন। গাজার মুসলিমরা এবার যুদ্ধবিধ্বস্ত পরিবেশে রমজান পালন করছেন। যুদ্ধের ক্ষতচিহ্ন বয়ে বেড়ালেও এই মাসে কিছুটা স্বস্তি অনুভব করছেন অনেকে। নিজেদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেলেও তারা ইমানের শক্তিতে রমজানের আয়োজন চালিয়ে যাচ্ছেন। মানবিক সংকটের মধ্যেও ইফতার ও সেহরির ব্যবস্থা করছেন তারা। পাশাপাশি শান্তি ও সুদিনের প্রত্যাশায় দোয়া করছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পবিত্র রমজান মাসেও আর্থিক সংকট আর বেকারত্বের চাপে নাজেহাল আফগানিস্তানের সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন তারা। দেশটিতে আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ায় এই পরিস্থিতি বলে মনে করছেন অনেকে। রমজান মাসের প্রথম দিনে আফগানিস্তানের কাবুলের বাজারগুলোতে উপচে পড়া ভিড়। ইফতার ও সাহরের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছেন হাজারো মানুষ। বাজারে ক্রেতাদের আগ্রহ থাকলেও দাম নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতাদের মাঝে। আজ রমজানের প্রথম দিন, সবাই ব্যস্ত কেনাকাটায়, তবে জিনিসপত্রের দাম খুব বেশি। আমাদের দেশে চাকরির সুযোগও নেই।
কেউ কেউ শুধু ঘুরে দেখেই ফিরছেন। আয়ের উৎস কমে যাওয়ায় অনেকের পক্ষেই কেনাকাটা সম্ভব হচ্ছে না। রমজানের ঐতিহ্যবাহী মিষ্টান্ন জিলাপি বিক্রি হচ্ছে দোকানে দোকানে, কিন্তু অনেকের জন্যই তা কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। নারীদের ওপর তালেবান সরকারের একের পর এক বিধিনিষেধ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটিতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে আন্তর্জাতিক সহায়তা। নানা নিষেধাজ্ঞার কারণে কমে গেছে কর্মসংস্থান। এতে দেশটিতে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট। পবিত্র রমজান উপলক্ষে ধর্মীয় উৎসাহ থাকলেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি আর বেকারত্ব আফগানদের উৎসবের আনন্দ ম্লান করে দিচ্ছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ায় দুটি ভিন্ন ধারায় মুসলমানেরা রমজান শুরু করেছে। আরব বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায় গত শনিবার থেকে রমজান পালন শুরু করলেও প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ শুরু করে রোববার থেকে। অস্ট্রেলিয়া থেকে এস.এম. আমিনুল রুবেলের রিপোর্ট। প্রতি বছর অস্ট্রেলিয়ায় মুসলিম সম্প্রদায় ভিন্ন রীতি অনুসরণ করে দুটি ভিন্ন দিনে রমজান পালন শুরু করে। এ কারণে প্রায় প্রতি বছরই অস্ট্রেলিয়ায় দুটি ভিন্ন দিনে ঈদ উল ফিতর উদযাপিত হয়। এবছর অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিলের ঘোষণা অনুযায়ী আরব বংশোদ্ভূত অস্ট্রেলীয় মুসলিম ও বাংলাদেশিদের একাংশ শনিবার থেকে রোজা রাখা শুরু করেন। তবে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ মুসলিমদের মতো বেশিরভাগ বাংলাদেশি মুসলিম রোববার থেকে রমজানের চাঁদ দেখে রোজা পালন শুরু করেন। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ ও ধর্ম নিরপেক্ষ দেশ হওয়ায় অস্ট্রেলিয়ায় রমজানের জন্য কর্মক্ষেত্রে বিশেষ কোনো ছুটি বা সুবিধা দেওয়া হয় না। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম, যদিও মুসলিমের সংখ্যা মাত্র 3.2 ভাগ। সম্প্রতি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলিম অভিবাসীরা পাড়ি জমানোয় মুসলিম জনসংখ্যা বেড়েছে দেশটিতে, যাদের বেশিরভাগই সিডনি ও মেলবোর্ন শহরে বসবাস করে থাকেন। সিডনির বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বা ও এর আশেপাশে অস্ট্রেলিয়ার ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা সবচেয়ে বেশি। পুরো অস্ট্রেলিয়া জুড়ে চলছে গরমের প্রকোপ। বেশিরভাগ শহরে মুসলিমদের রোজা রাখতে হচ্ছে 14.5 ঘন্টা থেকে 15 ঘন্টা। মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে গুটি কয়েক মসজিদ বা মাসালা থাকলেও মাইকে আজানের ব্যবস্থা নেই। তবে প্রায় সব মসজিদেই বিনামূল্যে সেহরি ও ইফতারের ব্যবস্থা রয়েছে। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। রমজান মাস আসলে বাংলাদেশে যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে কুয়েতের চিত্র ভিন্ন। রমজান মাসে পণ্যের দাম কমানোর প্রতিযোগিতা লেগে থাকে কুয়েতে। বিভিন্ন মার্কেটে হিড়িক পড়ে যায় মূল্য ছাড়ের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। পবিত্র রমজান মাসে কুয়েতের বিভিন্ন মার্কেটে পড়ে যায় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য ছাড়ের হিড়িক। কে কত কম দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে পারেন তা নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা। চাল, ডাল, তেল, চিনি, মাছ, মাংস, ফল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর বিশেষ ছাড় দিয়ে থাকেন ব্যবসায়ীরা। এ প্রতিযোগিতায় পিছিয়ে নেই সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরাও। ব্যবসায় টিকে থাকতে বিভিন্ন মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে তারাও বিশেষ ছাড় দিয়ে থাকেন রমজান মাসে। প্রবাসী ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানান বাংলাদেশ ব্যবসায়ী নেতারা। সরকারি, বেসরকারি, প্রাইভেট সেক্টর সবখানি মূল্য ছাড়ের একটা হিড়িক পড়ে যায়। তার সাথে আমরাও বাইরে না। আমি এখানে আহ্বান করব, এই দেশের আইন কানুন মেনে চলি এবং এই দেশের সাথে তাল মিলিয়ে আমরা চলি, তাহলে আমরা ব্যবসায় সাকসেস হব। কেউ যাতে কোনো পণ্যের দাম ইচ্ছেমতো বাড়াতে না পারে তা খতিয়ে দেখতেও নানা পদক্ষেপ নেওয়া হয় দেশটিতে। কুয়েতে ভোক্তা সুরক্ষা বিভাগের কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট পরিদর্শন করেন। অতিরিক্ত মূল্য কিংবা খারাপ পণ্য বিক্রি হচ্ছে কিনা সার্বক্ষণিক তদারকি করছেন। আইন অমান্যকারীকে জেলসহ মোটা অঙ্কের জরিমানা করা হয়। কোনো কোনো ক্ষেত্রে আইন অমান্য করলে প্রতিষ্ঠান বন্ধও করে দেওয়া হয়। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। তুরস্ক সরকার এবং ইরাকের কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকের মধ্যে দীর্ঘ 40 বছর ধরে চলমান সংঘাতের অবসান ঘটায় আশার আলো দেখছেন বাস্তুচ্যুতরা। কবে তল্পিতল্পা গুটিয়ে নিজেদের মাতৃভূমিতে ফিরতে পারবেন সেই অপেক্ষায় দিন গুনছেন তারা। ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের সেনাবাহিনী ও কুর্দি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত কুর্দি গ্রামবাসীরা এবার আশা করছেন ঘরে ফেরার। শুক্রবার তুরস্কে বন্দী থাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের নেতা আবদুল্লাহ ওজালান দলটির সবাইকে তাদের অস্ত্র সমর্পণ ও দল বিলুপ্ত করার আহ্বান জানান। পরদিনই পিকেকে তুরস্ক সরকারের বিরুদ্ধে 40 বছরের সশস্ত্র বিদ্রোহের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করে।
এই যুদ্ধবিরতি কার্যকর হলে তা শুধুমাত্র তুরস্কের জন্য নয়, বরং দুই দেশের সীমান্তবর্তী অস্থির অঞ্চলে স্থিতিশীলতা আনবে। ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি বাহিনী গত কয়েক বছরে পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালিয়েছে। এতে অনেক গ্রাম খালি হয়ে গেছে। তুর্কি বিমান হামলা ও স্থল আক্রমণে হাজারো ইরাকি কুর্দি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন, হারিয়েছেন সহায় সম্বল। তবে দীর্ঘ সময় পর নিজ দেশে ফিরে যেতে পারবেন বলে আশা করছেন তারা। আমরা এখন শান্তি চাই। অনেক হয়েছে যুদ্ধ, আর নয়। দুই দেশের মানুষই অনেক ভুগেছে। এখন আমরা চাই সবকিছুর সমাধান হোক। যদি এখন যুদ্ধ না থাকতো তাহলে আমরা খোলা মাঠে ঘুরে বেড়াতাম, হাঁস মুরগি পশু পাখি নিয়ে মাঠে যেতাম। যুদ্ধ না থাকলে জীবন অনেক সহজ সুন্দর হয়ে যেত। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিক শান্তি আলোচনায় এখনো সম্মতি দেননি। তবে ওজালানের বার্তাকে শান্তির দিকে একটি নতুন পদক্ষেপ হিসেবে স্বীকার করেছেন তিনি। এই যুদ্ধবিরতি কার্যকর হলে এটি কেবল তুরস্কের কুর্দি সম্প্রদায়ের জন্য নয়, বরং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা বিশ্লেষকদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের হেমমতিকে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট। রোববার অনাস্থা ভোটের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। উপস্থিত 273 জন সংসদ সদস্যের মধ্যে 182 জন হেমমতির বিরুদ্ধে ভোট দেন, যা তার অপসারণের পথ প্রশস্ত করে। দেশটিতে তীব্র মূল্যস্ফীতি ও মুদ্রার রেকর্ড দরপতনের কারণে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছিল। যদিও তার পক্ষে অবস্থান নিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানে বর্তমানে কালোবাজারে প্রতি ডলার 9,20,000 ইরানি রিয়ালে লেনদেন হচ্ছে, যেখানে 2024 সালের মাঝামাঝি সময়ে এই হার ছিল 4 লাখ রিয়ালের নিচে। নানা ইস্যুতে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে বিক্ষোভে নামেন বোস্টন ও ওয়াশিংটনের আন্দোলনকারীরা। চাকরিচ্যুতদের দ্রুত কর্মস্থলে ফিরিয়ে আনার দাবি জানান তারা। সরকার বিরোধী আন্দোলনে ফুঁসছে ইউরোপের দেশ সার্বিয়া। স্থানীয় সময় শনিবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইউরোপের দেশ সার্বিয়া। এ সময় দেশটির দক্ষিণাঞ্চলের নিজ শহরের রাজপথে নেমে 1 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শাসকের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেন বিক্ষুব্ধরা। বন্ধ হয়ে যায় বেলগ্রেদের দক্ষিণাঞ্চল পর্যন্ত প্রায় 200 কিলোমিটার রাস্তা। আমি এখানে এসেছি ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে। সময় এসেছে সবার জেগে ওঠার। আইনের চোখে সবাই সমান। গত বছর নভেম্বরে সার্বিয়ার নোভি সাদি শহরের রেল স্টেশনের ছাদ ধসে পড়ার ঘটনায় নিহত হন 15 জন। এরপর জনতার তোপের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী। ধীরে ধীরে তা রূপ নেয় সরকার বিরোধী বিক্ষোভে। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে ক্ষমতা আঁকড়ে ধরে রাষ্ট্রের সঙ্গে অনিয়ম করছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ। একই দিন বিক্ষোভ হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবেও। হামাসের হাতে জিম্মি থাকা বাকি 59 জনকে ফিরিয়ে আনার পাশাপাশি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে সম্মতি দেওয়ার দাবি জানান ভুক্তভোগীর স্বজনরা। দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে রয়েছি আমরা। শান্তির কাছাকাছি এসে নতুন করে আবার বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অর্থ হয় না। এদিকে ফেডারেল কর্মীদের ছাঁটাই প্রক্রিয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বোস্টন অঙ্গরাজ্যে টেসলার শোরুমের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক বিরোধী স্লোগান দেন তারা। বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল পার্কের চাকরিচ্যুত 1000-এর বেশি কর্মীকে পুনর্বহালের দাবিতেও। মৌসুমীর সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বসন্তের ফুল ফোটার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড় বেড়েছে চীনে। অর্থনীতিতে নতুন গতি। শীতের বিদায়ে রাশিয়ায় ঐতিহ্যবাহী মাসলেনিৎসা উৎসব। আন্তর্জাতিক সময়। চাঁদে স্থায়ী মানব বসতি স্থাপনের পথে আরও এক ধাপ এগোলো নাসা। আর্টেমিস প্রকল্পের অংশ হিসেবে মহাকাশে পাঠানো হলো 2টি ল্যান্ডার, যা চাঁদের মাটিতে চালাবে পরীক্ষামূলক গবেষণা। আর এই মিশনকে ভবিষ্যতে চাঁদের পাশাপাশি মঙ্গলেও মানব বসতি স্থাপনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেস ও ইনটিউটিভ মেশিনসের দুটি ল্যান্ডার ইতোমধ্যে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ব্লু ঘোস্ট মিশন 1 চাঁদের উত্তর পূর্বাঞ্চলে অবতরণ করবে, যেখানে রয়েছে প্রাচীন আগ্নেয়গিরির অবশিষ্টাংশ। অন্যদিকে ইনটিউটিভ মেশিনসের IM-2 মিশন চাঁদের দক্ষিণ মেরুতে নেমে গুরুত্বপূর্ণ খনিজ ও জলীয় উপাদান শনাক্ত করবে। এই মিশনের মাধ্যমে প্রথমবারের মতো চাঁদের অভ্যন্তরীণ তাপমাত্রা, ভূতাত্ত্বিক গঠন এবং জলীয় বাষ্পের অস্তিত্ব যাচাই করা হবে বলে জানিয়েছে নাসা। গবেষকরা বলছেন এসব উপাদান ভবিষ্যতে চাঁদে দীর্ঘমেয়াদী মানব বসতির জন্য অপরিহার্য। চূড়ান্ত লক্ষ্য হলো চাঁদে দীর্ঘস্থায়ী মানব উপস্থিতি নিশ্চিত করা, মানুষের চাঁদের পৃষ্ঠে দীর্ঘ সময় ধরে বসবাস ও কাজ করার সক্ষমতা অর্জন করা, যাতে আমরা পরবর্তী ধাপে মঙ্গলে মানুষ পাঠানোর জন্য প্রস্তুতি নিতে পারি। নাসার বিজ্ঞানীরা বলছেন শুধু বিজ্ঞান নয়, এই মিশনের আরেকটি মূল লক্ষ্য একটি টেকসই মহাকাশ অর্থনীতি গড়ে তোলা। চাঁদে নিয়মিত মিশনের মাধ্যমে মহাকাশ গবেষণার খরচ কমানোর পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য মহাকাশ গবেষণার পথ সুগম করতে কাজ করছে তারা। বিশেষজ্ঞদের মত, বিজ্ঞানীদের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল এই অভিযান। তাদের লক্ষ্য প্রথমে চাঁদ, এরপর মঙ্গলে মানব বসতি গড়ার মধ্য দিয়ে মহাকাশ জয়ের নতুন দিগন্ত উন্মোচন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। বিপ্লবের সাক্ষী হতে চলেছে চীনের শিক্ষা ব্যবস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে পাঠ্যক্রমে যুক্ত করে ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে দেশটি। 2030 সালের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় পূর্ণাঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা চালুর লক্ষ্য চীনের শিক্ষা মন্ত্রণালয়ের। শ্রেণীকক্ষে বসেই শিক্ষার্থীরা পরিচালনা করছে অত্যাধুনিক রোবট, তৈরি করছে নতুন সফটওয়্যার। চীনের সিচুয়ানের চেংদু শহরের স্কুলগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগ। গেল বছর শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় আগামী দশকের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষার্থীকে AI শিক্ষার আওতায় আনা হবে। লক্ষ্য ছোটদের কৃত্রিম বুদ্ধিমত্তার অভিজ্ঞতা দেয়া এবং বড়দের বাস্তব জীবনে প্রযুক্তির প্রয়োগ শেখানো। স্থানীয় এক স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত কর্মশালায় নতুন পাঠ্যক্রম নিয়ে কথা বলেন প্রযুক্তি প্রতিষ্ঠান সিচুয়ান এমবডিড ইন্টেলিজেন্ট রোবট টেকনোলজির প্রধান নির্বাহী ফেং জেনিউ। তিনি জানান, ভবিষ্যৎ প্রযুক্তি দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মেলাতেই এ পদক্ষেপ। আগামী 10-20 বছরে প্রত্যেক শিক্ষার্থীকে কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তবতার মুখোমুখি হতে হবে। ভবিষ্যৎ আমাদের বাধ্য করছে এখন থেকেই AI শিক্ষা শুরু করতে। এরই মধ্যে বেশ কিছু স্কুলে বাধ্যতামূলক করা হয়েছে AI প্রোগ্রামিং ও রোবোটিক্স। শিক্ষার্থীরা প্রোগ্রামিং শিখছে, তৈরি করছে নিজস্ব রোবট। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নৈতিক শিক্ষা, ক্রীড়া ও বিজ্ঞান চর্চার মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক স্তরে গণিত শিক্ষার ওপর জোর দিলে এবং AI প্রযুক্তির সঙ্গে গণিতের সংযোগ ঘটালে নতুন প্রজন্ম আগামী দিনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসেবে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার এ বিষয়ে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, এই আদেশ অনুযায়ী যেসব মার্কিন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান ফেডারেল অর্থায়ন পায় তাদের যোগাযোগ ও নথিপত্রে অবশ্যই ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে। ট্রাম্পের এই আদেশের মাধ্যমে বাতিল করা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের একটি আদেশ। সে আদেশে ইংরেজি না জানা ব্যক্তিদের ভাষাগত সহায়তা দেয়া বাধ্যতামূলক ছিল। এই আদেশের কারণে হিস্পানিক সংগঠন সহ অনেকেই হতাশা প্রকাশ করেছেন। করা হয়েছে ঐতিহ্যবাহী মাসলেনিৎসা উৎসব। এই উৎসবের অন্যতম আকর্ষণ বিশাল কাঠের দুর্গ পোড়ানো। রাশিয়ার কালুগা অঞ্চলের নিকোলা লেনিভেটস শিল্প উদ্যানে দৃষ্টিনন্দন এই আয়োজন শুধু বসন্তের বার্তাই নয়, অতীতকে বিদায় জানিয়ে নতুন জীবনকে স্বাগত জানানোরও প্রতীক। কাঠের দুর্গে জ্বলছে আগুনের শিখা, ধীরে ধীরে ভেঙে পড়ছে 26 মিটার উঁচু এই কাঠামো।
রাশিয়ার ঐতিহ্যবাহী মাসলেনিৎসা উৎসবের শেষ দিনে প্রতীকী এই আগুন যেন শীতের যাত্রাপথের সমাপ্তি ঘোষণা করছে। চারদিকে উচ্ছ্বাস আর উদ্দীপনা। অনেকেই স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখছেন নিজেদের ক্যামেরায়। এই উৎসবের অন্যতম আকর্ষণ বিশাল কাঠের স্থাপনা পুড়িয়ে ফেলা। এটা সত্যিই জাদুকরী। অন্তত 3 দিন ধরে চললে ভালো হতো। আমি দুর্গ ভেঙে পড়ার মুহূর্তটা ভিডিও করতে পেরেছি, এতে আমি খুবই খুশি। শীতকে বিদায় জানিয়ে বসন্তের উষ্ণতা এসে গায়ে ছুঁয়ে যাচ্ছে। শীতের ক্লান্তি ঝেড়ে ফেলে যেন নতুন জীবন শুরুর বার্তা দিচ্ছে এই আয়োজন। কেবল শীতের বিদায়ই নয়, এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে স্লাভিক পুরাণও। এই কাঠামো আসলে স্লাভিক পুরাণের মৃত্যু ও পরিবর্তনের দেবী মারা বা মোরেনার প্রতীক। বিশ্বাস করা হয় এই দেবী শীতের অন্ধকার আর অশুভ শক্তির প্রতীক। আর তাকে আগুনে পুড়িয়ে ফেলা মানে সেই অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তিকে আমন্ত্রণ জানানো। প্রাচীন স্লাভরা এই দেবীর প্রতিকৃতি পুড়িয়ে বসন্তকে স্বাগত জানাতো। রাশিয়ার বিভিন্ন শহরেই এই দিনটিকে উদযাপন করা হয়। মস্কোয় আয়োজিত উৎসবে দেখা গেল আরেক চিত্র। গরম গরম প্যানকেক, লোকগান আর আনন্দ উল্লাসে মেতে ওঠেন উৎসবপ্রেমীরা। রাশিয়ার ঐতিহ্যবাহী এই উৎসব যেন শীতের বিদায় নয়, বরং নতুন সূচনা আর শুভ শক্তির আগমন। এই বিশ্বাসকে কেন্দ্র করেই রাশিয়ার মাসলেনিৎসা উৎসব আজও জীবন্ত। আগুনের শিখায় অশুভ শক্তির বিদায়ে মাসলেনিৎসা উৎসব যেন পুরনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার এক প্রতীক। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বসন্তের ফুল ফোটার সাথে সাথে পর্যটকদের ভিড় বেড়েছে চীনের বিভিন্ন অঞ্চলে। নানজিং শহরের ঐতিহ্যবাহী বড়ই বাগান থেকে শুরু করে ইচুনের নয়নাভিরাম চেরি বাগান। প্রকৃতির রঙিন সাজ শুধু সৌন্দর্যই নয়, বরং স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি আনছে। গোলাপি ও সাদা রঙের ফুলের সমারোহ চীনের নানজিয়াং শহরের ফুজিয়াবিয়ান বড়ই পাহাড়ে। শহরটিতে ১৫০০-এরও বেশি সময় ধরে বড়ই চাষ হয়ে আসছে। অর্থনীতিতে অবদানের পাশাপাশি বড়ই ফুলের সৌন্দর্যে স্থানটি পরিণত হয়েছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। অপূর্ব দৃশ্যের টানে ছুটে আসেন পর্যটকরা। শুধু দিনের বেলায় নয়, রাতে ফুলের এ সৌন্দর্য দেখতেও দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শানসি প্রদেশের বড়ই বাগানগুলো সেজেছে বসন্তের সাজে। ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত এ ফুলগুলো ফোটে। পর্যটকদের আনাগোনা বাড়ায়, স্থানীয় বাসিন্দাদের জীবিকা অর্জনেও ভূমিকা রাখছে। আগে আনপিন ছিল বেশ নির্জন জায়গা, কিন্তু বড়ই বাগান তৈরির পর পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে। এখন ফুল ফোটার সময়ে আরো বেশি মানুষ আসছে। আমি এখানে একটি ছোট খাবারের দোকান চালাই, প্রতিদিন কয়েকশো ইউয়ান আয় করছি। চীনের আরেক শহর ইচুন ছেয়ে গেছে চেরি ফুলে। ৩০,০০০-এরও বেশি গাছ ফুলে ভরে ওঠায় অঞ্চল জুড়ে মনোমুগ্ধকর গোলাপি আভা। প্রতিদিন গড়ে প্রায় ১০,০০০ পর্যটক ভিড় করছেন। বসন্তের রঙে চীনের পর্যটন খাতেও খুলছে নতুন সম্ভাবনার দ্বার। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করতে প্রস্তুত ইউক্রেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি ওয়াশিংটনকে নিয়ে যুদ্ধ বন্ধে একমত ইউরোপ। গাজায় ত্রাণ প্রবেশ বন্ধে ইসরায়েলি পদক্ষেপ যুদ্ধাপরাধের শামিল, দাবি হামাসের। নেতানিয়াহু প্রশাসনের সিদ্ধান্ত উদ্বেগজনক, জানালো জাতিসংঘ। And the Oscar goes to Adrian Brody. এবং যুক্তরাষ্ট্রে অস্কারের ৯৭তম আসর। সেরা অভিনেতার পুরস্কার জিতলেন এড্রিয়ান ব্রডি, পেলেন দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য। সেরা পরিচালক শন বেকার। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।